আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা আলোচনা করব দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর উপরে বার কাউন্সিল এক্সাম এমসিকিউ পার্ট 3। অর্থাৎ এর আগে দুটি পার্ট শেষ হয়েছে, সেখানে আমরা 50টি এমসিকিউ কোশ্চেনের মতো আলোচনা করেছি। আজকে আমরা এরপর থেকে আলোচনা করার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিও টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য। শুরু করছি মূল আলোচনা। বার কাউন্সিল এক্সাম এমসিকিউ পার্ট 3। মূলত বার কাউন্সিল এক্সাম এমসিকিউ, যারা এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন অ্যাডভোকেটশিপ এক্সামে, তাদের উদ্দেশ্যে প্রণীত এটি। আমরা ইতিপূর্বের আলোচনা 50 নম্বর পর্যন্ত সিরিয়াল শেষ করেছিলাম। আজকে 51 থেকে শুরু করব। দেখি, প্রথম প্রশ্নটা হচ্ছে, যুগ্ম জেলা জজ আদালতের আর্থিক এখতিয়ার কত? বন্ধুরা, আমরা ইতিপূর্বের আলোচনায় অর্থাৎ পার্ট 2 এর আলোচনায় আমরা আদালতের, দেওয়ানি আদালতের অর্থাৎ সিভিল কোর্টের যে এখতিয়ার রয়েছে, তিনটি এখতিয়ার: বিষয়বস্তুর এখতিয়ার, আর্থিক এখতিয়ার এবং আঞ্চলিক এখতিয়ার, এই তিনটি এখতিয়ার আদালতের রয়েছে। এখতিয়ার সম্বন্ধে আমরা আলোচনা করেছি ইতিপূর্বে। এখতিয়ার হচ্ছে আদালতের আইনগত ক্ষমতা। তা এই তিনটি এখতিয়ারের মধ্যে আর্থিক এখতিয়ার সম্বন্ধেও আলোচনা হয়েছে। আজকে সেই সম্বন্ধে একটি প্রশ্ন। প্রথমেই, দেওয়ানি যে 5টি আদালত রয়েছে, সেই 5 ধরনের আদালতের নাম হচ্ছে, সর্বনিম্ন হচ্ছে সহকারী জজ, এর ইমিডিয়েট উপরে হচ্ছে সিনিয়র সহকারী জজ, তার উপরে একটু সিনিয়র হচ্ছে যুগ্ম জেলা জজ, তার উপরে হচ্ছে অতিরিক্ত জেলা জজ, এরপরে সর্বোচ্চ হচ্ছে জেলা পর্যায়ের জেলা জজ আদালত। তো এই আদালতগুলো, 5টি পর্যায়ক্রমিক আদালতের যুগ্ম জেলা জজ আদালতের আর্থিক এখতিয়ার কত, সেটি এখানে প্রশ্ন। এটি হচ্ছে অসীম, অর্থাৎ যে কোনো মূল্যমানের সম্পদের মামলা যুগ্ম জেলা জজ আদালত গ্রহণ করতে পারবেন। তার এখতিয়ার এখানে অসীম রাখা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। নেক্সট কোশ্চেন হচ্ছে, জেলা জজ আদালতের আপিল এখতিয়ার কত? এখানে একটি সীমাবদ্ধতা রয়েছে আপিল এখতিয়ারের ক্ষেত্রে। যেহেতু জেলা জজ আদালত সরাসরি কোনো মোকদ্দমা গ্রহণ করতে পারেন না, তিনি সকল মোকদ্দমার আপিল গ্রহণ করে থাকেন। অর্থাৎ নিম্ন আদালতের যে সকল মোকদ্দমা নিষ্পত্তি হয়ে থাকে, তার আপিল তিনি গ্রহণ করতে পারেন। আপিলের ক্ষেত্রে তাকে কিছুটা সীমাবদ্ধতা দেওয়া হয়েছে আইনের মাধ্যমে। সেখানে বলা হয়েছে যে 5 লক্ষ টাকা পর্যন্ত মূল্যমানের সম্পদের আপিল তিনি গ্রহণ করতে পারবেন। এর পরের প্রশ্ন হচ্ছে, আদি এখতিয়ার আছে কার? হয়তো আপনারা ইতিপূর্বের আলোচনায় শুনেছেন আদি এখতিয়ার কি। মূলত মেইনলি 2 ধরনের এখতিয়ারের কথা বলা হয়েছে: আদি এখতিয়ার এবং মামলা গ্রহণের ক্ষেত্রে। এখানে মামলা গ্রহণের ক্ষেত্রে এখতিয়ার 2 ভাগে ভাগ করা যায়: আদি এখতিয়ার এবং আপিল এখতিয়ার। অর্থাৎ মামলার প্রথম মূল যে মামলাটি গ্রহণ করা হয়, সেই এখতিয়ারটাকে বলা হয় আদি এখতিয়ার। এই আদি এখতিয়ার আছে কার? আমরা জানি যে 5 ধরনের সিভিল কোর্ট বা দেওয়ানি আদালত রয়েছে। সেই 5 ধরনের মধ্যে 3 ধরনের, অর্থাৎ সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এবং যুগ্ম জেলা জজ আদালতের, এই 3টি আদালতের আদি এখতিয়ার রয়েছে। অর্থাৎ তারা যে কোনো মূল মামলা সরাসরি গ্রহণ করতে পারেন এবং বিচার এবং নিষ্পত্তি করতে পারেন। সহকারী জজ, সিনিয়র সহকারী জজ ও যুগ্ম জেলা জজ। এরপর আপিল এখতিয়ার আছে কার? আপিল এখতিয়ার আছে জেলা জজ আদালতের। দেখুন বন্ধুরা, একটু মনে রাখার জন্য আমি বলছি যে 5 ধরনের দেওয়ানি আদালত রয়েছে: সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ। এই 5 ধরনের, এর মধ্যে প্রথম 3 জনের আদি এখতিয়ার রয়েছে, জেলা জজ আদালতের আপিল এখতিয়ার রয়েছে।
আর এই তিনজনের আদি এখতিয়ার রয়েছে। কিন্তু অতিরিক্ত জেলা জজের কোনো কথা এখানে বলা হয়নি, কারণ অতিরিক্ত জেলা জজের সরাসরি আদি এবং আপিল কোনো ধরনের মামলা সরাসরি গ্রহণ করার কোনো এখতিয়ার অতিরিক্ত জেলা জজ আদালতে নেই। তাই আপিল এখতিয়ার কার আছে? শুধুমাত্র জেলা জজ আদালতের আছে। জেলা পর্যায়ে কোন আদালত মূল মোকদ্দমা গ্রহণ করতে পারে না, অথবা প্রশ্নটি এভাবে হতে পারে যে কোন আদালতের আদি এখতিয়ার নেই? জেলা জজ আদালতের। সোজা প্রশ্ন, একটু আগের যে আমরা প্রশ্নটি পড়েছি, আপিল এখতিয়ার আছে কার? জেলা জজ আদালতের। ইট মিনস জেলা জজ আদালত আপিল গ্রহণ করতে পারে, মূল মামলা মৌলিক যে মোকদ্দমা বা আদি মামলা সে গ্রহণ করতে পারে না, তাকে এই ক্ষমতা দেয়া হয়নি, তিনি শুধু আপিল গ্রহণ করতে পারেন। এই প্রশ্নটা সেভাবেই করা হয়েছে যে কোন আদালত মূল মামলা গ্রহণ করতে পারে না? জেলা জজ আদালত। নেক্সট, কোন মোকদ্দমাই সরাসরি গ্রহণ করতে পারে না কে? একটু আগে আমি যেটা বলেছিলাম আলোচনার প্রেক্ষিতে, অতিরিক্ত জেলা জজ আদালত। অর্থাৎ 5 ধরনের যে দেওয়ানি আদালত রয়েছে এর মধ্যে অতিরিক্ত জেলা জজ আদালত কোন ধরনের মামলা সরাসরি গ্রহণ করতে পারেন না। জেলা জজ তাকে কোনো মামলা তার আদালতে ট্রান্সফার করে দিলে তখন শুধুমাত্র তিনি এই মামলাগুলো বিচার ও নিষ্পত্তি করতে পারেন। অতিরিক্ত জেলা জজ আদালত সরাসরি পারেন না। ওকে, নেক্সট। এখানে আমরা একটু আলোচনার সুবিধার্থে, অর্থাৎ আমাদের সহজে আমরা যেন বিষয়গুলো মেমোরাইজ করতে পারি, স্মরণ রাখতে পারি, এই জন্য আমি একটু উল্লেখ করার চেষ্টা করেছি এখানে। দেখুন বন্ধুরা, বিষয় দ্রষ্টব্যে লেখা হয়েছে 2016 সালের দেওয়ানি আদালত আইন 1887 এর 19 ধারার সংশোধনীতে নিম্নরূপ আর্থিক হার নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কোন আদালত কত টাকা মূল্যমানের মোকদ্দমা গ্রহণ করতে পারবেন, এরকম একটি সংশোধনী জাতীয় সংসদের মাধ্যমে 2016 সালে দেওয়া করা হয়েছিল। সেই সংশোধনীতে বলা হয়েছিল এই দেওয়ানি 5 ধরনের যে আদালত আছে এর মধ্যে সহকারী জজ আদালত 2 লক্ষ টাকা পূর্বের হার, অর্থাৎ পূর্বে 2 লক্ষ টাকা মূল্যমানের সম্পত্তির মামলা তিনি গ্রহণ বিচার করতে পারতেন। এই 2016 সালের সংশোধনীতে বলা হয়েছে তিনি পারবেন 15 লক্ষ টাকা পর্যন্ত। সিনিয়র সহকারী জজ 4 লক্ষ টাকা পূর্বে ছিল, 2016 সালের সংশোধনীতে বলা হয়েছে 25 লক্ষ টাকা পর্যন্ত। যুগ্ম জেলা জজ আগে অসীম ছিল, এখনো অসীম, অর্থাৎ তিনি যে কোনো মামলা গ্রহণ করতে পারতেন, এখনো পারবেন। অতিরিক্ত জেলা জজ নাই, অর্থাৎ পূর্বেও ছিল না, এখনো নাই, মানে সরাসরি ইতিপূর্বে প্রশ্নে আপনারা দেখেছেন একটি, যে অতিরিক্ত জেলা জজ আদালত সরাসরি কোনো মামলা বা মোকদ্দমা গ্রহণ করতে পারেন না। জেলা জজ আদালত 5 লক্ষ টাকা, এটাকে 2016 সালের সংশোধনীতে 5 কোটি টাকা পর্যন্ত আপিল এখতিয়ার করা হয়েছে। তবে মনে রাখার বিষয় বন্ধুরা, ইম্পর্ট্যান্ট বিষয়, তবে বর্তমানে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে পূর্বের হার বহাল রাখা হয়েছে। অর্থাৎ এই যে 2016 সালের যে আর্থিক এখতিয়ার বাড়ানো হয়েছিল এটিকে স্থগিত রাখা হয়েছে উচ্চ আদালতের, অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই হারটিকে, এই সংশোধনীটিকে স্থগিত রাখা হয়েছে। বিধায় বর্তমানে এই পূর্বের যে হার আছে, অর্থাৎ সহকারী জজ 2 লক্ষ টাকা, সিনিয়র সহকারী জজ 4 লক্ষ টাকা, যুগ্ম জেলা জজ অসীম, অতিরিক্ত জেলা জজ আদালতের কোনো মামলা মোকদ্দমা গ্রহণ করার এখতিয়ার নাই, জেলা জজ আদালত আপিল এখতিয়ার 5 লক্ষ টাকা, এই হার বর্তমানে চলমান রয়েছে। দেখি বন্ধুরা, তারপরে আমাদের নেক্সট প্রশ্ন কি, রেস সাবজুডিস কত ধারায়? 10 ধারায়। রেস সাবজুডিস একটি কথা আপনারা প্রায় শুনে থাকবেন, এটি 10 ধারায়। রেস সাবজুডিসের অর্থ কি? আদালতের বিচারাধীন বিষয়, অর্থাৎ আদালতে যে বিষয়টি বিচারাধীন রয়েছে, চলমান, তাকে বলা হয় রেস সাবজুডিস। রেস সাবজুডিসের নীতি কি? রেস সাবজুডিসের একটি নীতি আছে, এই নীতিটি হচ্ছে এখতিয়ার সম্পন্ন আদালতে বিচারাধীন কোনো মোকদ্দমা পুনরায় দায়ের করা যাবে না। বন্ধুরা, আপনাদের খেয়াল রাখতে হবে, একটু প্যাচ লেগে যেতে পারে দুইটি টপিকসের উপরে, একটা হচ্ছে রেস সাবজুডিস আর একটা হচ্ছে রেস জুডিকেটা। এই রেস সাবজুডিস আর রেস জুডিকেটার উপরে একটু প্যাচ লেগে যেতে পারে, তবে মনে রাখার সুবিধার জন্য আমি আবার স্পষ্ট করে বলছি, এখতিয়ার সম্পন্ন আদালতে বিচারাধীন, এই শব্দটি আপনাদের মনে রাখতে হবে যে বিচারাধীন, অর্থাৎ যে মামলাটি
এখনো বিচার চলছে, এই বিচারাধীন কোনো মোকদ্দমা আবার অন্য আদালতে পুনরায় দায়ের করা যাবে না। এই নীতিটাকেই বলা হয় রেস সাবজুডিস। অর্থাৎ যে কোনো বিচারাধীন আদালতে, যে কোনো আদালতে বিচারাধীন কোনো মামলা, অর্থাৎ যে মামলাটি চলমান রয়েছে সেই ধরনের, সেই একই বিষয়বস্তুর বা একই টপিকসের উপরে কোনো মামলা অন্য কোনো আদালতে আবার পুনরায় দায়ের করা যাবে না। এটাই হচ্ছে রেস সাবজুডিস এর নীতি। রেস সাবজুডিস এর উদ্দেশ্য কি? রেস সাবজুডিস এর উদ্দেশ্য হচ্ছে বিচারাধীন মোকদ্দমা নতুনভাবে দায়ের করা থেকে বিরত রাখা, কারণ ভিন্ন ভিন্ন আদালত হতে পরস্পর বিরোধী ডিগ্রি হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ একই বিষয়ের উপরে যদি দুইটি আদালতে মোকদ্দমার বিচার চলমান থাকে, তাহলে দুইটি আদালত আলাদা আলাদা রায় দিতে পারেন। তবে এই আলাদা আলাদা রায় দিলে এটি পরস্পর বিরোধী হবে, তখন প্রশ্নবিদ্ধ হবে আদালত। যার কারণে এই নীতির মাধ্যমে, রেস সাবজুডিস এই নীতির মাধ্যমে এই বিচারাধীন কোনো মামলা নতুনভাবে দায়ের করা থেকে বাধা প্রদান করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। নেক্সট কোশ্চেন আমরা দেখি, রেস জুডিকেটা, এটাকে বাংলায় বলা যেতে পারে দোবারা দোষ, অথবা বলা যেতে পারে পূর্ব বিচার সিদ্ধান্ত। এই রেস জুডিকেটা কত ধারায়? 11 ধারায়। মনে রাখতে হবে রেস সাবজুডিস নীতিটি 10 ধারায়, রেস জুডিকেটা নীতিটি 11 ধারায়। নেক্সট কোশ্চেন, রেস জুডিকেটার অর্থ কি? রেস জুডিকেটার অর্থ হচ্ছে যাহা ইতিপূর্বে নিষ্পত্তি হয়েছে। রেস জুডিকেটা এর নীতি কি আমরা এবার দেখি। রেস জুডিকেটা এর নীতি হচ্ছে এখতিয়ার সম্পন্ন আদালতে একবার নিষ্পত্তিকৃত মোকদ্দমা পুনরায় দায়ের করা যাবে না। বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে নিষ্পত্তিকৃত এই শব্দটি ভেরি ইম্পর্টেন্ট এখানে, কারণ রেস জুডিকেটা কথার অর্থ হচ্ছে পূর্বে নিষ্পত্তিকৃত মোকদ্দমা। এখানে নীতিটা হচ্ছে কোনো মোকদ্দমা যদি পূর্বেই নিষ্পত্তি হয়ে থাকে, সেই একই বিষয়ের উপর মোকদ্দমা পরবর্তীতে আবার পুনরায় দায়ের করা যাবে না। এই বাধা প্রদান করার নীতিটাকে বলা হয় রেস জুডিকেটা। আমরা ইতিপূর্বে দেখেছি রেস সাবজুডিস, যেটি পূর্বের বিচারাধীন মোকদ্দমা নতুনভাবে করা যাবে না, এই নীতি হচ্ছে রেস সাবজুডিস। আর পূর্বের নিষ্পত্তিকৃত মোকদ্দমা পুনরায় দায়ের করা যাবে না, এই নীতিকে বলা হয় রেস জুডিকেটা। তাহলে রেস সাবজুডিস হচ্ছে চলমান মোকদ্দমা পুনরায় করা যাবে না, রেস জুডিকেটা হচ্ছে নিষ্পত্তিকৃত মোকদ্দমা পুনরায় দায়ের করা যাবে না। ওকে, প্রকৃতিগত দিক থেকে রেস জুডিকেটা কত প্রকার? হ্যাঁ, রেস জুডিকেটা দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটি হচ্ছে পরোক্ষ। রেস সাবজুডিস ও রেস জুডিকেটা শব্দ দুটি কি শব্দ, কি জাতীয় শব্দ? এই শব্দ দুটি হচ্ছে ল্যাটিন শব্দ। পুনরায় মোকদ্দমা করার বাধা সম্পর্কে বলা আছে কোন ধারায়? 12 ধারায়। পুনরায় মোকদ্দমা করায় বাধা, বন্ধুরা এখানে একটু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে বা একটু কনফিউশন অ্যারাইজ হয় প্রশ্নের মধ্যে, যে 10 ধারায় রেস সাবজুডিস এখানেও পুনরায় মোকদ্দমা করতে একটি বাধা আছে, আবার 11 ধারায় রেস জুডিকেটার নীতির মাধ্যমে মোকদ্দমা পুনরায় করার একটি বাধা আছে। অর্থাৎ 10 ধারা এবং 11 ধারা এখানেও পুনরায় মোকদ্দমা করতে বাধা আছে। তবে এখানে বলা হয়েছে 12 ধারায়। কারণ কি? কারণ হচ্ছে এই যে বিভিন্ন নীতির মাধ্যমে পুনরায় মোকদ্দমা করার যে বাধা, এই কথাগুলো 12 ধারায় বলা হচ্ছে। 12 ধারায় আপনারা দেওয়ানি কার্যবিধিটি মূল বইটি খুললেই দেখতে পাবেন, 12 ধারায় হেডলাইনটি লেখা আছে পুনরায় মোকদ্দমা করার বাধা। অর্থাৎ পুনরায় যে কোনো ধরনের মোকদ্দমা বা যে কোনোভাবে পুনরায় করতে গেলেই যে বাধা, এই বাধাটা সম্বন্ধে বলা আছে 12 ধারায়। সুতরাং আপনারা যদি প্রশ্ন দেখেন পুনরায় মোকদ্দমা করার বাধা সম্পর্কে বলা আছে কোন ধারায়, আপনারা সরাসরি উত্তর দিবেন 12 ধারায়। পরবর্তী প্রশ্ন, মোকদ্দমার দায়েরের স্থান বা আদালত সম্পর্কে উল্লেখ কোন ধারায়? মোকদ্দমা দায়েরের স্থান, অর্থাৎ কোন স্থানে বা কোন আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে, এই সম্বন্ধে লেখা আছে 15 থেকে 20 ধারার মধ্যে। দেওয়ানি কার্যবিধি, শুধু দর্শক মণ্ডলী আপনারা মনে রাখবেন, এখন যে আলোচনা হচ্ছে সেই সম্পূর্ণ আলোচনাটাই হচ্ছে দেওয়ানি কার্যবিধি, অর্থাৎ দ্য কোড অফ সিভিল প্রসিজারের উপর। সুতরাং আমি আইন বা বইটির নাম না বললেও শুধু ধারা বললেই আপনারা বুঝে নেবেন যে সিপিসি অর্থাৎ সিভিল কোডের ধারা 15 থেকে 20 ধারায়
মোকদ্দমা দায়েরের স্থান বা আদালত সম্পর্কে বলা হয়েছে। প্রতিটি মামলা দায়ের করতে হবে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে। ইহা কোথায়, কোন ধারায়? এটি একটি ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ মোকদ্দমা আপনি কোথায় দায়ের করবেন? যে কোনো একটি মোকদ্দমা নিয়েই যুগ্ম জেলা জজ বা যে কোনো একটি মোকদ্দমা নিয়েই জেলা জজ আদালতে বা সিনিয়র সহকারী জজ আদালতে আপনি যে মামলা দায়ের করার চেষ্টা করবেন, হবে না। এখানে 15 ধারায়, দ্য কোড অফ সিভিল প্রসিজারের 15 ধারায় স্পষ্টভাবে বলে দেয়া আছে যে প্রতিটি মামলা দায়ের করতে হবে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে। ইহা কোন ধারায়? 15 ধারায়। 15 ধারায় স্পষ্ট করে বলা আছে। সুতরাং এখতিয়ার সম্পন্ন অর্থাৎ আপনি যেই সম্পত্তি নিয়ে মামলাটি করবেন সেই মামলার এখতিয়ার আছে এরকম আদালতগুলো সর্বনিম্ন যে আদালত সেটা একটু করতে হবে। অর্থাৎ আপনার যদি 2 লক্ষ টাকা মূল্যমানের একটি সম্পত্তি নিয়ে মামলা হয়, সেটা আপনাকে করতে হবে সহকারী জজ আদালতে। অর্থাৎ সহকারী জজ আদালত হচ্ছে এই ক্ষেত্রে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালত। নেক্সট, মোকদ্দমার বিষয়বস্তু যেখানে, মোকদ্দমা সেখানে। ইহা কোন ধারায়? অর্থাৎ বিষয়বস্তু যেখানে, অর্থাৎ আপনার মোকদ্দমার বিষয়বস্তু যদি হয় ঢাকার মধ্যে, তাহলে ঢাকা জেলার আদালতে আপনাকে মোকদ্দমা করতে হবে। অর্থাৎ মোকদ্দমার বিষয়বস্তু যেখানে, মোকদ্দমা সেখানে। এটি বলা আছে 16 ধারায়। তাহলে দেখুন, এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে, এটি আছে 15 ধারায়। আর বিষয়বস্তু যেই স্থানে মোকদ্দমা দায়ের করতে হবে সেই স্থানের আদালতে, এটি বলা আছে 16 ধারায়, সর্বনিম্ন আদালতে। ওকে, তারপরে হচ্ছে নালিশি সম্পত্তি একটি মাত্র আদালতের এখতিয়ারে থাকলে আদালত নির্ধারণ হবে কোন ধারা অনুযায়ী? 16 ধারা অনুযায়ী। অর্থাৎ নালিশি সম্পত্তি একটি মাত্র আদালতের এখতিয়ারে থাকলে, এখানে কথাটি একটি মাত্র, একটি কথাটি খেয়াল রাখতে হবে যে একটি মাত্র আদালত, একটি আদালতের আওতায় বা সীমানার মধ্যে যদি বা এখতিয়ারের মধ্যে যদি বিষয়বস্তু থাকে তাহলে 16 ধারা অনুযায়ী মামলা দায়ের করতে হবে। আর নালিশি সম্পত্তি যদি দুইটি আদালতের এখতিয়ারে থাকে, অর্থাৎ একটি সম্পত্তি ঢাকা জেলার আদালতের এখতিয়ারে, আবার কিছু সম্পত্তি আছে অন্য কোনো জেলার মাদারীপুর বা ফরিদপুর বা অন্য কোনো জেলার আদালতের এখতিয়ারের মধ্যে, অর্থাৎ দুইটি যে আদালতের এখতিয়ারে যদি থাকে তাহলে 17 ধারা অনুযায়ী মোকদ্দমা করতে হবে। মনে রাখতে হবে, একটি মাত্র আদালতের এখতিয়ারে থাকলে 16 ধারা, দুইটি মাত্র এখতিয়ারের মধ্যে থাকলে 17 ধারা অনুযায়ী মোকদ্দমা দায়ের করতে হবে। আর দুইয়ের অধিক অর্থাৎ অনির্ধারিত অনির্দিষ্ট আদালতের এখতিয়ারে থাকলে 18 ধারা। এই তিনটি ধারা পরস্পর পরপর পর্যায়ক্রমে রয়েছে 16, 17, 18। একটি আদালতের এখতিয়ারে 16 ধারা, দুইটি আদালতের এখতিয়ারে থাকলে 17 ধারা এবং অনির্দিষ্ট আদালতের এখতিয়ারে থাকলে 18 ধারা অনুযায়ী মোকদ্দমা দায়ের করতে হবে। নেক্সট কোশ্চেন, ক্ষতিপূরণের মোকদ্দমায় আদালত নির্ধারণ হবে কোন ধারা অনুযায়ী? 19 ধারা। এই চারটি কথা পরপর 4টি ধারায় স্পষ্ট। আপনারা যদি মনে রাখার চেষ্টা করেন, একটি আদালত, দুইটি আদালত, অনির্দিষ্ট আদালত এবং ক্ষতিপূরণের মোকদ্দমা 16, 17, 18, 19, এই 4টি ধারা পরপর। ওকে, পরবর্তী প্রশ্ন, বিরোধীয় সম্পত্তি 2 জেলায় হলে কোথায় মোকদ্দমা দায়ের করতে হবে? সোজা উত্তর, 2 জেলার যে কোনো আদালতে আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন। বাংলাদেশে দেওয়ানি আদালত কত প্রকার? পূর্বে হয়তো বা আমি আলোচনায় বলেছি যে দেওয়ানি আদালত 5 ধরনের। বাংলাদেশে 5 প্রকারের দেওয়ানি আদালত রয়েছে। এর মধ্যে জেলা আদালত, তারপরে হচ্ছে তার নিচে হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত, তার নিচে হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত, তার নিচে সিনিয়র সহকারী জজ আদালত এবং সর্বনিম্ন সহকারী জজ আদালত। অর্থাৎ জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ এবং সহকারী জজ। ইংলিশে যদি আমরা বলি ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জজ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট জজ। তারপরের প্রশ্ন, এই 5 ধরনের, এটা হচ্ছে এই 5 ধরনের আদালত বাংলাদেশে রয়েছে দেওয়ানি আদালত। এরপরের প্রশ্ন হচ্ছে, প্রত্যেক মোকদ্দমা আরজি পেশের দ্বারা বা নির্ধারিত পদ্ধতিতে রুজু করতে হবে, কোন ধারায় বলা আছে? 26 ধারায়। অর্থাৎ
মোকদ্দমা একটা আরজি, অর্থাৎ যেভাবে মোকদ্দমা দায়ের করার আবেদন করার যে পদ্ধতি, একটা আরজি উপস্থাপনের দ্বারা, আরজি পেশের দ্বারা মোকদ্দমা করতে হবে, দায়ের করতে হবে বা নির্ধারিত পদ্ধতিতে রুজু করতে হবে, এই কথাগুলো লেখা আছে 26 ধারায়। সুতরাং প্রশ্নে আপনারা খেয়াল করবেন বন্ধুরা, যদি বলা থাকে যে আরজি পেশের মাধ্যমে মোকদ্দমা দায়ের করা বা নির্ধারিত পদ্ধতিতে, কোন ধারায়? 26 ধারায়। মোকদ্দমা দায়ের করতে হয় কোন ধারা অনুযায়ী? 26 ধারায়। একটু আগের যে প্রশ্নটি আমরা দেখলাম যে প্রত্যেক মোকদ্দমা আরজি পেশের দ্বারা বা নির্ধারিত পদ্ধতিতে রুজু করতে হবে, এই যে যে নিয়মটা বলা আছে এটি 26 ধারায়। এই প্রশ্নটাই আবার একটু সংক্ষেপে বলা হয়েছে যে মোকদ্দমা দায়ের করতে হয় কোন ধারা অনুযায়ী, অর্থাৎ 26 ধারা অনুযায়ী মোকদ্দমা করতে হয়। 26 ধারায় কি বলা আছে? যে আরজি উপস্থাপনের মাধ্যমে মোকদ্দমা করতে হবে। এই যে কথাটা, আরজি উপস্থাপনের মাধ্যমে মোকদ্দমা করতে হবে, এই যে যে নীতি বা একটা নিয়ম বলে দেয়া আছে, এই জন্য বলা হয়েছে যে মোকদ্দমা দায়ের করতে হবে 26 ধারা অনুযায়ী। মোকদ্দমা সঠিকভাবে দায়ের করার পরবর্তী পদক্ষেপ কি? বিবাদীর নামে সমন জারি। অর্থাৎ সঠিকভাবে যখন মোকদ্দমা দায়ের করা হয়ে গেল, এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে বিবাদীর নামে সমন জারি করা। অর্থাৎ আপনি মোকদ্দমা যখন উপস্থাপন করলেন, এটা দায়ের করা হলো আদালতের নিয়ম অনুযায়ী, এরপরে যার বিপক্ষে অর্থাৎ বিবাদী যিনি থাকবেন তার নামে আদালতের মাধ্যমে একটা সমন জারি করা হবে। এটাই হচ্ছে দ্বিতীয় পর্যায়। মোকদ্দমা দায়েরের সময় আদালতে কয়টি আরজির কপি জমা দিতে হয়? একটি। উত্তর, 1 কপি। মোকদ্দমা দায়েরের সময় আদালতে আরজির কপির সাথে আরজির অবিকল নকল কত কপি দাখিল করতে হবে? একটি প্রশ্ন, খেয়াল করুন। কত কপি আরজির অবিকল নকল দাখিল করতে হবে? উত্তর হচ্ছে যতজন বিবাদী তত কপি। কারণ হচ্ছে যতজন বিবাদী থাকে তাদের প্রত্যেকে একটি করে কপি দিতে হবে, সেই কপিগুলো আপনাকেই সরবরাহ করতে হবে আদালতে মামলা দায়েরের সময়। বাংলাদেশের বাইরে বসবাসরত কোনো ব্যক্তিকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালত কি করবে? অনুরোধপত্র পাঠাবে। যতজন বিবাদী তত কপি আরজির নকল যে কেন দিতে হয়? উত্তর হচ্ছে সমন জারির জন্য। ইজি কোশ্চেন। তারপর হচ্ছে মোকদ্দমার পক্ষসমূহ সম্পর্কে কোথায় লেখা? আদেশ 1। আমরা ইতিপূর্বের আলোচনায় বলার চেষ্টা করেছিলাম যে দেওয়ানি আদালতে মোট 155টি ধারা রয়েছে এবং 51টি আদেশ রয়েছে। এই আদেশগুলোর 1 নম্বর আদেশ এখানে বলা হয়েছে মোকদ্দমার পক্ষসমূহ সম্পর্কে কোথায় লেখা আছে। মোকদ্দমার পক্ষ অর্থাৎ মোকদ্দমায় পক্ষ কারা হবেন, বাদী বিবাদী কারা হবেন, এই সম্বন্ধে লেখা আছে আদেশ 1। বন্ধুরা, আপনাদের মনে রাখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমি একটু বলি, আদেশ এবং ধারা দেওয়ানি আদালতে এই আদেশ এবং ধারা রয়েছে, এই আদেশ এবং ধারার একটু পার্থক্য আছে, বেসিক একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে ধারাগুলো বাংলাদেশের জাতীয় সংসদের মাধ্যমে পরিবর্ধন বা সংস্কার করার প্রয়োজন হলে জাতীয় সংসদের মাধ্যমে করতে হয়, অন্য কেউ এটা করতে পারে না। কিন্তু এখানে যে আদেশগুলো রয়েছে 51টি আদেশ, এই আদেশগুলো সুপ্রিম কোর্ট পরিবর্ধন বা সংস্কার করতে পারে, এই পাওয়ার সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। এই জন্য এইগুলোকে একটু সেপারেট করা হয়েছে ধারা থেকে, অর্থাৎ ধারা এবং আদেশ আকারে এখানে উপস্থাপন করা হয়েছে আইনটিতে। এই আদেশগুলোর প্রথম আদেশেই বলা হয়েছে যে মোকদ্দমার পক্ষসমূহ সম্পর্কে বলা হয়েছে। যাহার বিপক্ষে কোনো প্রতিকার চাওয়া হয় না, তবে তাহার উপস্থিতিতে মামলা নিষ্পত্তির প্রয়োজন হয়, তাকে কি বলে? মোকাবেলা বিবাদী। অর্থাৎ তাকেও বিবাদী বলা হয়, কিন্তু তাকে বলা হয় মোকাবেলা বিবাদী। তার বিপক্ষে কোনো প্রতিকার চাওয়া হয় না, কিন্তু তাকে উপস্থিত থাকা প্রয়োজন, এই ব্যক্তিটাকে বলা হবে মোকাবেলা বিবাদী। হুন্ডি মোকদ্দমা কত ধারায়? আদেশ 1 এর 6 বিধি। অর্থাৎ এক একটি, এই যে দেওয়ানি কার্যবিধিতে 51টি আদেশ আছে, 51 অর্ডার্স, এই 51 অর্ডার্স এর মধ্যে এক একটি আদেশের ভিতরে আবার অনেকগুলো করে বিধি রয়েছে। 3টা 4টা 5টা 7টা 10টা 20টা, এক একটার ভিতরে এক এক রকম অনেকগুলো করে বিধি আছে। এই আদেশ 1 এর 6 নম্বর বিধিতে হুন্ডি মোকদ্দমা সম্বন্ধে বলা হয়েছে।
পক্ষভুক্ত বা ইংলিশে বলা হয় জয়েন্ডার। জয়েন্ডারটা কি? পক্ষসমূহের নাম মোকদ্দমায় যুক্ত করা। কোনো পক্ষের নাম মোকদ্দমায় যুক্ত করাটাকেই বলা হয় পক্ষভুক্ত বা জয়েন্ডার। তাহলে আরেকটা প্রশ্ন হচ্ছে অপসংযোগ। অপসংযোগ কি? বা মিস জয়েন্ডার। জয়েন্ডার তো কোনো ব্যক্তির বা নাম বা কোনো পক্ষের নাম মোকদ্দমায় যুক্ত করা, এটা জয়েন্ডার। তারপরে মিস জয়েন্ডার কি? মিস জয়েন্ডার অফ পার্টিস। ভুল করে কাউকে মামলায় পক্ষভুক্ত করা হলে সেটাকে বলা হয় মিস জয়েন্ডার। মিস করা হয়েছে বা ভুল করা হয়েছে, অপসংযোগ করা হয়েছে। অর্থাৎ ভুল করে যদি কাউকে মামলায় পক্ষভুক্ত করা হয়, মামলায় তার কোনো প্রয়োজন নাই এরকম ব্যক্তিকে পক্ষভুক্ত করা হলে তাকে বলা হয় অপসংযোগ বা মিসজয়েন্ডার। অসংযোগ বা পক্ষসমূহের অভাব, এটাকে ইংলিশে বলা যায় নন জয়েন্ডার অফ পার্টিস। এই অসংযোগ বলা হয় আবশ্যকীয় পক্ষকে মামলায় পক্ষভুক্ত না করা। অর্থাৎ যেই ব্যক্তিকে পক্ষভুক্ত করা প্রয়োজন ছিল, আবশ্যক ছিল, এরকম ব্যক্তিকে পক্ষভুক্ত করা হয় নাই, এরকম যদি হয় তাহলে অসংযোগ বা পক্ষসমূহের অভাব অভাব আছে, অর্থাৎ তাকে পক্ষভুক্ত করা হয় নাই কিন্তু অবশ্যই তাকে পক্ষভুক্ত করা প্রয়োজন ছিল, এরকম হলে তাকে বলা হয় অসংযোগ বা পক্ষসমূহের অভাব বা নন জয়েন্ডার। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে পক্ষভুক্ত করাকে বলা হয় জয়েন্ডার, ভুল করে পক্ষভুক্ত করলে মিস জয়েন্ডার, আর প্রয়োজনীয় পক্ষকে পক্ষভুক্ত করা হয় নাই এরকম হলে নন জয়েন্ডার। এরপরে হচ্ছে অসংযোগ বা পক্ষসমূহের অভাব হলে কি করতে হবে? অসংযোগ বা পক্ষসমূহের অভাব, অসংযোগ অর্থাৎ আমরা দেখেছি যে অসংযোগ অর্থাৎ নন জয়েন্ডার, অর্থাৎ পক্ষভুক্ত করা হয় নাই ভুলে, এরকম যদি হয় তাহলে নাম যুক্ত করার আবেদন করতে হবে। মোকদ্দমা চলাকালীন কোনো পক্ষ মারা গেলে কি করতে হয়? মোকদ্দমা চলাকালীন কোনো ব্যক্তি মারা গেলে, কোনো পক্ষ মারা গেলে বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করার আবেদন করতে হয়। বিচারাধীন কোনো মামলায় কোনো পক্ষ স্থলাভিষিক্ত হলে তার ক্ষেত্রে ওই মামলাটি কখন দাখিল হয়েছে মর্মে ধরে নেওয়া হয়। উত্তর হচ্ছে যখন সে স্থলাভিষিক্ত হয় তখন থেকেই। প্লিডিংস কি? প্লিডিংস অর্থ হচ্ছে আর্জি ও লিখিত জবাব। অর্থাৎ কোনো ব্যক্তি অর্থাৎ বাদী পক্ষ যখন কোনো বক্তব্য পেশের মাধ্যমে লিখিত বক্তব্য পেশের মাধ্যমে মামলা দায়ের করে, সেই লিখিত বক্তব্যটাকে আর্জি বলা হয়। আর এই আর্জির এগেইনস্টে বিবাদী যে লিখিত জবাব প্রদান করেন সেটাকে বলা হয় লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট। বাদী আর্জি প্রদান করেন বা প্লেইন্ট প্রদান করেন, বিবাদী লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট উপস্থাপন করেন। এই আর্জি এবং লিখিত জবাব এই দুটাকে একত্রে প্লিডিংস বলা হয়। অর্থাৎ যদি বাদীর আর্জি হয় তাহলে বলা হবে বাদীর প্লিডিংস, বিবাদীর লিখিত জবাব হলে বলা হবে বিবাদীর প্লিডিংস। দুটাকে একত্রে বলা হয় প্লিডিংস। অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলায় আর্জিতে কার দস্তখত বা সাইন প্রয়োজন? কার দস্তখত প্রয়োজন? অ্যাডভোকেট ও বাদী বা তার প্রতিনিধি দুজনেরই সাইন প্রয়োজন। এরপর অ্যাডভোকেটের মাধ্যমে দাখিলকৃত দেওয়ানি মামলায় জবাবের সত্যাখ্যান বা ভেরিফিকেশন অংশে কার দস্তখত থাকবে? জবাব সম্পর্কে ওয়াকিবহাল ব্যক্তির, অর্থাৎ জবাব সম্পর্কে যিনি ভালোভাবে ওয়াকিবহাল আছেন বা জ্ঞাত আছেন, যিনি ভালোভাবে জানেন, তিনি সেখানে সাইন করবেন বা দস্তখত করবেন এই ভেরিফিকেশন অংশে বা সত্যাখ্যান অংশে। আরজির সত্যাখ্যানে বা ভেরিফিকেশন অংশে স্বাক্ষর করবে কে? বাদী। আমরা একটু আগের আলোচনায় দেখেছি আরজি উপস্থাপন করেন কে? বাদী। আরজি উপস্থাপন করেন বাদী, লিখিত জবাব উপস্থাপন করেন বিবাদী। সুতরাং আরজির কথা যেহেতু এখানে বলা হয়েছে, ধরে নিতে হবে এখানে বাদী হবে। অতি সহজ প্রশ্ন। আরজিতে ভুল থাকলে কি করতে হয়? সংশোধনের আবেদন করতে হয়। প্লিডিংস সংশোধনের আবেদন কোন ধারায় আছে বা কোন আদেশে আছে?
এটি আদেশ 6-এর 17 বিধিতে আছে। প্লিডিংস সংশোধন করা যায় কখন? প্লিডিংস এর যে কোনো পর্যায়ে, অর্থাৎ প্লিডিংস সংশোধন করা যায় কখন? প্লিডিংস এর যে কোনো পর্যায়ে, অর্থাৎ যে কোনো পর্যায়েই সংশোধন করা যাবে। নেক্সট কোশ্চেন, আরজি সংশোধনের আবেদন প্রত্যাখ্যান করা হয় কখন? যে ক্ষেত্রে মোকদ্দমার বিলম্বের উদ্দেশ্যে আবেদন করা হয়, অর্থাৎ আরজি সংশোধনের আবেদন যদি কেউ করে তাহলে আদালত সেটাকে প্রত্যাখ্যান করতে পারবে কখন? সেটাকে গ্রহণ করবেন না, এই আরজি সংশোধন করা যাবে না বলে এটাকে প্রত্যাখ্যান করবেন কখন? যে ক্ষেত্রে ওই আদালত দেখবে যে মোকদ্দমার বিলম্বের উদ্দেশ্যে এরকম আবেদন করা হয়েছে। যদি আদালত মনে করেন যে এই যে মামলা বা আরজি সংশোধনের আবেদন করা হয়েছে, এই আবেদনটি করা হয়েছে মোকদ্দমার অযথা বিলম্ব করার উদ্দেশ্যে, তখন এই আরজি সংশোধনের আবেদন প্রত্যাখ্যান করা হবে। আরজি সংশোধনের আবেদন নামঞ্জুরের প্রতিকার কি? আরজি সংশোধনের আবেদন করা হলো, কিন্তু এই সংশোধনের আবেদনটা মঞ্জুর করা হলো না, নামঞ্জুর করা হলো। এই নামঞ্জুর করা হলে সেক্ষেত্রে প্রতিকার কি? প্রতিকার হচ্ছে রিভিশন। অর্থাৎ কোন আদালত যদি আরজি সংশোধনের আবেদন মঞ্জুর না করে বা নামঞ্জুর করে, সেক্ষেত্রে আপনাকে রিভিশনের মাধ্যমে প্রতিকার পেতে হবে। অনেক লম্বা সময় আমরা আলোচনা করলাম, হয়তোবা একঘেয়েমি চলে আসতে পারে। তারপরেও আলোচনাটি শুনলে, কানে হেডফোন লাগিয়ে শুনলে, একটু দেখার চেষ্টা করলে হয়তোবা পড়ার চেয়ে বেশি স্মরণ থাকতে পারে বলে আমি মনে করি। যাই হোক, যদি উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আলোচনায় অংশগ্রহণ করবেন এবং পরবর্তী আপডেট অটোমেটিক্যালি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী আলোচনায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।